নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আমার বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব দশম শ্রেণীর পাঠ্য হারিয়ে যাওয়া কালি কলম। এটি একটি প্রবন্ধ। এর মূল গ্রন্থ হলো কালি কলম মন। কালি কলম মন এই গ্রন্থের অন্তর্গত হলো হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি। এই প্রবন্ধের লেখক শ্রীপান্থ। শ্রীপান্থর আসল নাম নিখিল সরকার। নিখিল সরকার 1932 সালে জন্মগ্রহণ করেন এবং 2004 সালে তিনি মারা যান। তিনি অনেক অল্প বয়স থেকেই সম্পাদনা ও সাংবাদিকতার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আনন্দবাজারের সম্পাদকীয় বিভাগে কাজ করতেন এবং এর পাশাপাশি তিনি সাহিত্যের বিভিন্ন বিষয় সম্পর্কে গবেষণা করেছেন। আমাদের আজকের যে প্রবন্ধটি আমরা যে পড়ব, যেটা দশম শ্রেণীর পাঠ্য, সেই প্রবন্ধের বিষয়বস্তু হচ্ছে কলমের ইতিহাস। লেখক বা প্রাবন্ধিক তিনি যখন এই প্রবন্ধটি লিখেছেন সেই সময় দাঁড়িয়ে কলমের চাহিদা কেমন ছিল, কলম কত রকমের হতে পারত, সেই কলমের ইতিহাস কী ছিল এবং সেই কলমের আরও নানা বৃত্তান্ত এই প্রবন্ধের মাধ্যমে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। এবং সেই সময় কলমের যে ইতিহাস, সেটা খুব স্বচ্ছ একটা ধারণা আমাদের প্রবন্ধের মধ্যে দিয়ে তিনি দিতে চেয়েছেন। আচ্ছা, তাহলে শুরু করা যাক। কথায় বলে কালি কলম মন লেখে তিনজন। অর্থাৎ এটার মধ্যে দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন তিনি যে তিনটে জিনিস মিলে একটি লেখা সম্পূর্ণ হয়। কালি কলম মন, অর্থাৎ মনের ভাষা, মনের ভাব কলমের মাধ্যমে, কালির মাধ্যমে খাতার মধ্যে ফুটে ওঠে। কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস, অর্থাৎ প্রাবন্ধিক যেখানে কাজ করেন সেটা একটা লেখালেখির অফিস। সেখানে তিনি কলম পাচ্ছেন না। সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারোর হাতে কলম নেই। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা স্ক্রিনের কাঁচের স্ক্রিনের পর্দা, আর তার নিচে টাইপরাইটারদের মতো কি একটা কিবোর্ড। অর্থাৎ তিনি এখানে বলছেন তিনি একটা লেখালেখির অফিসে কাজ করেন এবং সেখানে তিনি কারোর হাতে কলম, নিজের ছাড়া কারোর হাতে কলম দেখতে পাচ্ছেন না, কারণ সবার সামনে একটা কিবোর্ডের মতো বস্তু রয়েছে এবং টাইপরাইটারের একটা মেশিনের মতো স্ক্রিন রয়েছে। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। লেখকেরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে। যা ইতিমধ্যে লেখা হয়েছে তা ফুটে উঠছে পর্দায়। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন। অর্থাৎ তিনি বলছেন এখানে সবাই টাইপরাইটারে লিখতে অভ্যস্ত এবং টাইপরাইটারে যারা লিখছেন তারা সেই লেখাগুলো টাইপ করছেন এবং সেগুলো পর্দার মধ্যে ফুটে উঠছে এবং তারা সেগুলো মাঝে মাঝে দেখে নিচ্ছেন এবং লেখকও নাকি এমন যা তিনি লিখে দেন সেগুলো তারা এভাবে টাইপ করেই লেখার জন্য প্রস্তুত করে দেন। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবেই বিপদ। এই কথাটি উনি কেন বলেছেন? তিনি বলেছেন যেহেতু সেখানে কারোর হাতে কলম নেই, তাই যেহেতু প্রাবন্ধিক একমাত্র সেখানে কলম নিয়ে যেতে অভ্যস্ত, সেই কারণে উনি কলম নিয়ে যান এবং সেখানে যদি অন্য কেউ কলম নিয়ে না যান তাহলে তিনি ভীষণ বিপদে পড়ে যান, কারণ কারোর কাছে কলম পান না। যদিও বা কারোর কাছে গলার শুকনো ভোঁতা মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। যদিও বা তিনি কারোর কাছ থেকে কলম পেয়ে থাকেন, তাও সেটা খুব একটা লেখার উপযুক্ত নয়, তার মন মতো হয় না। দায়সারাভাবে কোনো মতে সেদিনকার কাজটা সারতে হয়। অথচ আমাদের অফিস, সবাই বলে লেখালেখির অফিস, সে লেখকের কারখানা। বাংলা একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। অর্থাৎ এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে লেখক কাজ করেন লেখালেখির অফিসে, যেখানে লেখালেখিটাই মানুষের প্রধান কাজ, কিন্তু লেখালেখির যে অন্যতম সরঞ্জাম অর্থাৎ কলম, সেটা কিন্তু লেখক খুঁজলেও কারোর কাছে পান না, কারণ সবাই সেখানে টাইপরাইটারে অভ্যস্ত হয়ে উঠেছে। একমাত্র ব্যতিক্রম হলেন লেখক। সেই কারণে তিনি বলেছেন যে যেখানে এত লেখকের ছড়াছড়ি সেখানে কলমই নেই, যেটা আসল হাতিয়ার লেখকদের। তো তাই তিনি একটি বাংলা প্রবাদের কথা এখানে উল্লেখ করেছেন যে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। অর্থাৎ মুন্সি মানে হচ্ছে পণ্ডিত বা বিদ্বজ্জনের হাতে কলম থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু পণ্ডিত ব্যক্তিকে কলম ছাড়া আমরা কখনোই কল্পনা করতে পারি না। কিন্তু লেখক এখানে কলম ছাড়াই মুন্সিদেরকে দেখে
লিখেছেন, তাই তিনি এই প্রবাদ বাক্যটি উল্লেখ করেছেন এবং বলেছেন, কালো গুণে বুঝিয়ে বা আমরাও তাই। অর্থাৎ তিনি যে সময় দাঁড়িয়ে এই কথা বলছেন সেই সময় তিনি এটাই উপলব্ধি করেছেন যে আমরাও বুঝি কলম ছাড়াই মুন্সি হয়ে উঠেছি। অর্থাৎ আমরা হয়তো লেখালেখিতে পারদর্শী, কিন্তু আমাদের কারোর কাছে আসল অস্ত্র অর্থাৎ কলম নিয়ে আমরা সবাই টাইপরাইটারে অভ্যস্ত। আমি গ্রামের ছেলে। 50 বছর আগে 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার অজপাড়া গায়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের সম্পর্ক কী। অর্থাৎ কলম যে কতখানি মানুষের কাছের হতে পারে। যারা 50-60 বছর আগে জন্মেছেন তারা হয়তো বুঝবেন, লেখক এই কথাটাই বলেছে। কারণ তখন কলমের দাম বা কলমের মূল্য অনেকটাই অন্যরকম ছিল। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। বড়রা শিখিয়েছিলেন কলম শুধু ছুচালো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার দিকে মুখটা চিরে দেওয়া চাই। অর্থাৎ এখানে তিনি বলছেন যে অত্যন্ত যত্ন সহকারে প্রাচীনকালে কলম তারা বাড়িতে বানাতেন এবং কলম বানাবার সময় একটা জিনিসের দিকে ভীষণভাবে নজর রাখতে হতো, যেখান দিয়ে কালিটা পড়বে সেই জায়গাটা যেন সংযতভাবে চিরে দেওয়া হয়। অতিরিক্ত বেশিও নয়, অতিরিক্ত কমও নয়, যাতে কালি ধীরে ধীরে পড়ে, চুইয়ে। তবে কালি পড়বে ধীরে ধীরে, চুইয়ে। কোথায় পড়বে না লেখার পাতে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা, তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে তা টেনে ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। এখানে তিনি বলতে চেয়েছেন যে লেখার পাত কিন্তু আমরা যেমন এখন খাতাতে লিখি, তখন কিন্তু লেখার পাত বলতে অর্থাৎ লেখার যে পৃষ্ঠা যেটার উপর মানুষ লেখে সেটা কিন্তু ছিল কলা পাতা। তো কলা পাতার উপর তারা লিখতেন এবং সেই স্কুল থেকে যে হোম টাস্ক দেওয়া হতো সেগুলো কলা পাতায় লিখে সেগুলোকে বান্ডিল করে গুটিয়ে নিয়ে যেতেন এবং মাস্টারমশাই সেগুলো দেখা হয়ে গেছে। এখন যেমন খাতা দেখলে শিক্ষকেরা পেন দিয়ে সেটাকে কারেকশন করে, তখন কিন্তু মাস্টারমশাই খাতা দেখা হয়ে গেছে সেটা বোঝানোর জন্য সেই কলা পাতাটা ছিঁড়ে ফেলা হতো আড়াআড়িভাবে। তা টেনে ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের এবং সেটা পড়ুয়াদের ফেরতও দিতেন। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল। এখানে ফেরার পথে তারা পুকুরে কেন ফেলতো না, মনে করা হতো গরু যদি অক্ষর খায় তাহলে কিন্তু সেটা অমঙ্গল। অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস। মানে অক্ষর জ্ঞানহীন যে মানুষের অক্ষর জ্ঞান নেই, মানে যিনি অশিক্ষিত, তাকে সকলে মানে উপহাস করে বলে যে ওর কাছে ক অক্ষর গোমাংস। মানে অক্ষরের কোনো মর্যাদা সে জানে না, কারণ যে লেখাপড়া শেখেনি তার কাছে অক্ষরের মর্যাদা নেই। তাই গরু যদি অক্ষর খেয়ে ফেলে সেটা তার পক্ষে খুব অমঙ্গলজনক হতে পারে। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। আমরা কালি তৈরি করতাম নিজেরাই। অবশ্য মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন। প্রাচীনেরা মানে প্রাচীনকালের মানুষেরা বলতেন, তিল ত্রিফলা, শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লোহার পাত্র লোহায় ঘষি, ছিঁড়ে পত্র ছাড়ে না মসি। এখানে প্রাবন্ধিক বলতে চেয়েছেন যে তারা একটি বিশেষ ঘরোয়া পদ্ধতিতে কালি প্রস্তুত করতেন। তারা একটি বিশেষ পদ্ধতিতে কালি প্রস্তুত করতেন। তিল ত্রিফলা, শিমুল ছালা মানে হচ্ছে শিমুলের ছাল, ত্রিফলা অর্থাৎ হরিতকি, বহেরা আর আমলকি, এই 3টে ফল এবং তিল। ছাগ দুগ্ধে করি মেলা মানে ছাগলের দুধের সাথে মিশিয়ে ফোটাতে হতো। লোহার পাত্র লোহায় ঘষি অর্থাৎ লোহার একটা পাত্রে ঘষতে হতো একটা কোনো খুন্তি বা ওরম জাতীয় কোনো বস্তুকে দিয়ে, সেটা ওই কালির মধ্যে মানে ওই দুধের সাথে মিশিয়ে দিয়ে মানে ওই মিশ্রণটার সাথে মিশিয়ে দিতে হতো। ছিঁড়ে পত্র না ছাড়ে মসি মানে হচ্ছে কালি, মানে সেই কালি এতটাই সুন্দর হতো যে পাতা ছিঁড়ে যেত, পত্র ছিঁড়ে যেত, কিন্তু কালি কখনো উঠতো না, ছাড়তো না। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থা, মানে খুব ভালো কালি তৈরি করতে গেলে এই পদ্ধতিতে করতে হতো। আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি।
বাড়ির রান্না হতো কাঠের উনুনে। তাহলে লেখকদের কালি তৈরির পদ্ধতি সম্পূর্ণ আচ্ছা, লেখক এখানে বলেছেন যে তাদের বাড়িতে কালি তৈরির পদ্ধতি অতিরিক্ত সাধারণ ছিল। তারা বাড়িতে কাঠের উনুনে রান্না হতো, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটি পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা এই কালো জলে হরিতকি ঘষত। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশানো হতো। সব ভালো করে মেশবার পর একটি খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটে উঠতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢালে কালি প্রস্তুত করা হতো। অর্থাৎ এখানে প্রাবন্ধিক বলছে তাদের খুব বেশি টাকা পয়সা খরচা করে কালি তৈরি করা সম্ভব হতো না, তাই তারা খুব ঘরোয়া পদ্ধতিতে কালি প্রস্তুত করতেন। বাড়িতে কাঠের উনুনে যখন কড়া বসতো, সেই কড়াইয়ের তলায় যে কালি জমতো সেটা লাউ পাতায় ঘষে তুলে নেওয়া হতো। তারপর একটা জলের মধ্যে পাথর বাটিতে সেটাকে গুলে নেওয়া হতো। গুলে নিয়ে যারা একটু বেশি ভালো রং চাইছে কালির জন্য তারা হরিতকি ঘষতো তাতে, এবং মাঝে মাঝে আতপ চালকে কড়াই ভেজে পুড়িয়েও অনেকে মেশাতো কালো রং আনার জন্য কালির, এবং ভালো করে সব মিশিয়ে নিয়ে সেটাকে একটা খুন্তিকে গরম করে তাতে ছ্যাঁকা দিলেই সেটা টকবক করে ফুটে উঠতো। তারপর একটা ঘন হয়ে ন্যাংড়ায় ছেঁকে নিলে কালি প্রস্তুত হতো। এই তো গেল কালির বিষয়। এরপরে আসছেন তিনি দোয়াদের বিষয়। দোয়াদ মানে মাটির দোয়াদ, বাঁশের কলম, মাটির দোয়াদ, ঘরে তৈরি কালি আর কলাপাতা। বলতে গেলে এই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। এই যে কথাটা বলা হয়েছে, এই নিয়ে প্রথম আমাদের লেখালেখি। এটা একটা 5 নম্বর, মানে যেহেতু প্রবন্ধ থেকে আমাদের 5-এর প্রশ্ন লিখতে হয়, তো 5 নম্বরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে তাদের লেখালেখিটা কিভাবে হতো আর কি। এটা পুরোটাই লিখতে হবে। বাঁশের কলম, মাটির দোয়াদ, ঘরে তৈরি কালি আর কলাপাতা বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। এত বছর পর সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি। এখানে তিনি বলতে চাইছেন যে সময় দাঁড়িয়ে প্রাবন্ধিক তার অফিসে দেখছেন যে কারোর হাতে কলম নেই, কিন্তু শৈশব থেকে যে কলমকে এত কষ্ট করে তৈরি করে সেই কলমে তারা লিখে এসছেন এবং এত বিভিন্ন রকম প্রস্তুতির মধ্যে দিয়ে কালি বানিয়েছেন, তো সেই কলম যখন হাতছাড়া হতে বসেছে তার অবশ্যই মনে ভীষণই কষ্ট হয়। ভাবি, আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না নিয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীরে থেকে একটি নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটাকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম, হয়তো সুচালো করে কলম বানাতাম, হয়তো ফিনিশীয় আমি বন প্রান্তে কুড়িয়ে নিতাম একটি হার। অর্থাৎ এখানে প্রাবন্ধিক বলতে চেয়েছেন যে তিনি যদি এখন সেই সময় না জন্মে, যে সময় তিনি জন্মগ্রহণ করেছেন, সেই সময় জন্মগ্রহণ না করে অনেক প্রাচীন যুগে যীশু খ্রিস্টের জন্মের আগে, মানে খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মাতেন, তাহলে তিনি ভারতে না জন্মে যদি তার মিশরে জন্ম হতো, তাহলে তিনি কি ব্যবহার করতেন কলমের জায়গায়। তিনি হয়তো, কারণ আমরা জানি প্রাচীন মিশরীয়রা নলখাগড়ার কলমে লিখতেন, তিনি হয়তো সেই নলখাগড়ার কলমেই লিখতেন। আবার হয়তো তিনি ফিনিশীয়রা হাড়ে লিখতো, তাই তিনি হয়তো হাড় নিয়ে লিখতেন, সেই আমার কলম, তিনি বলেছেন সেই আমার কলম। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি হতাম জুলিয়াস সিজার, আমরা জানি জুলিয়াস সিজার রোম সাম্রাজ্যের অধীশ্বর ছিলেন, তাহলে আমার শ্রেষ্ঠ কারিগরেরা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার নাম স্টাইলাস, যার পোশাকি নাম স্টাইলাস, তুলে দিত আমার হাতে। মানে তিনি বলছেন তিনি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতে, তাহলে তিনি ব্রোঞ্জের শলাকা দিয়ে লিখতেন। ব্রোঞ্জ আমরা জানি তামা ও টিন মিশিয়ে তৈরি একটি ধাতু, এবং শলাকা মানে হচ্ছে একটা সরু কাঠির মতো জিনিস। সেই সরু কাঠির মতো জিনিসটাকে এখানে কলমের মতো ব্যবহার করা হচ্ছে, যার একটা সুন্দর ভালো নাম আছে, যেটাকে আমরা বলি স্টাইলাস, ঠিক আছে, তুলে দিত আমার হাতে। আর তার বেশি কিছু নয়। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। সুতরাং এখানে দেখা যাচ্ছে কলম কিন্তু শুধুমাত্র মানুষের মানে মনের ভাব প্রকাশের হাতিয়ার তা নয়, কলম কিন্তু অনেক সময় খুনিও হয়ে উঠতে পারে। সেটাই প্রাবন্ধিক এখানে বলেছেন যে সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করে, কাসকা হচ্ছেন একজন
রোমান জননায়ক, ঠিক আছে, কাফকা একজন রোমান জননায়ক, তাকে জুলিয়াস সিজার হত্যা করেছিলেন, সেটাও কিন্তু এই ইয়ের সাহায্যে, মানে স্টাইলাসের সাহায্যে। সুতরাং স্টাইলাস সেখানে কিন্তু একটা কি বলবো অস্ত্রের ভূমিকায় দেখা গেছে এটা মানুষ খুনও করতে পারে। চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে, তাকে তাদের বাদ দিলে সেই দিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থই শলাকা, তার বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক হোক বা ব্রোঞ্চের হোক। সুতরাং এখানে একমাত্র কলমের ক্ষেত্রে ব্যতিক্রম কারা? চীনারা, কারণ চীনারা চিরকালই তুলিতে লিখে এসছে, তারা কখনো কলম ব্যবহার করেনি। সুতরাং প্রাবন্ধিক বলছেন চীনাদের বাদ দিয়ে বাকি সবার ক্ষেত্রে কিন্তু শলাকাই ব্যবহার হয়েছে, মানে তারা নানা রকমভাবে কলমের সাহায্যে লিখেছেন, সেটা ব্রোঞ্চেরও হতে পারে, পাখির পালকও হতে পারে, নলখাগড়ার হতে পারে, যে কোনো প্রকারের হতে পারে, কিন্তু তারা কলমই ব্যবহার করেছে। এখন স্কুলের ছেলে মেয়েদের তহবিলে হয়তো দেখা যায় রকমারি কলম, হয়তো গ্রামাঞ্চলে আজও বাঁশের কঞ্চির কলম খুঁজে পাওয়া যাবে না, খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়, কাঁচের দোয়াতে কালির বদলে দুধ এবং ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম। সুতরাং এখন কলম কিভাবে বিরল হয়ে পড়ছেন তিনি বলেছেন যে এখন হয়তো গ্রামাঞ্চলে বাঁশের কঞ্চির কলম আর দেখাই যাবে না, এবং ছেলে মেয়েদের তহবিলের নানা রকমের পেন দেখা যেতে পারে, কিন্তু কলম, প্রপার কলম বলতে যা বোঝায় সেটা নেই। খাগের কলম শুধুমাত্র সরস্বতী পুজোয় দেখা যায়, যেটা দোয়াতের মধ্যে দুধ দিয়ে খাগের কলমটা লিখে দেওয়া হয় একটা রিচুয়ালস বা একটা আনুষ্ঠানিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে। ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম, সেটা সরস্বতী পুজোতেই দেখা যায়। পালকের কলমও আর চোখে পড়ে না, যার ইংরাজি নাম কুইলস। তাহলে পালকের কলমের ইংরাজি নাম কি? কুইলস। এবং লর্ড কার্জন, যিনি 1905 সালে বঙ্গভঙ্গ করেছিলেন, ভারতের বড়লাট ছিলেন, তো লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের এত সুন্দর গরম গরম, তারা এত সুন্দর মানে ইংরেজি লিখতেন, তাদের বাবু কুইল ড্রাইভার্স বলতে, এবং তারা যেহেতু সেই সময় কুইল অর্থাৎ পালকের কলমে লেখা হতো, তাই তিনি তাদেরকে কুইল ড্রাইভার্স বলতেন। এবং তারা সেই সমস্ত সাংবাদিকেরা অত্যন্ত গরম গরম তথ্য সম্পন্ন খবর পরিবেশন করতেন বলে তাদেরকে এই বিশেষণে বিবেচিত করা হতো। এখন পালকের কলম দেখতে গেলে পুরানো দিনের তৈলচিত্র বা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। কথাটার মানে কি? অনেক সময় পুরোনো দিনের তৈলচিত্র বা ফটোগ্রাফিতে আমরা দেখি কোনো ব্যক্তির হাতে কোনো পালকের কলম ধরা রয়েছে, সেটা এখন আমাদের কাছে একটা দৃশ্য মানে সৌন্দর্যবর্ধিত একটা চিত্র হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয়। মানে সেই ছবিটাকে আমরা যখন দেখি তখন তার সৌন্দর্য হিসেবে তার হাতে কলমটাকে আমরা, পালকের কলমটাকে দেখি, কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব এখন আর নেই। মানে সুতরাং ওটা ছবিতেই শুধু স্থান পেয়েছে, বাস্তবে তার আর কোনো অস্তিত্ব নেই। তাই ওটা দেখতে গেলে আমাদের ছবিকেই খুঁজতে হবে, বাস্তবে তারকে আমরা দেখার উপায় রাখিনি। উইলিয়াম জোন্স একজন বিদেশি ভাষা সাহিত্যিকবিদ ছিলেন, মানে উনি একজন বাংলা সাহিত্যের একজন ভাষা সাহিত্যিকবিদ ছিলেন, ভাষাতাত্ত্বিক আর কি, ভাষা সাহিত্যিক নয়, সরি আমি ভুল বললাম, ভাষা তাত্ত্বিক ছিলেন। কিংবা কেরি সাহেবের সমুন্সী ছবিতে, এই সমুন্সী কথাটার মানে আছে, সমুন্সী মানে হচ্ছে, মুন্সী মানে হচ্ছে পণ্ডিত। এই সমস্ত বড় বড় মানুষজনদের তখনকার দিনে একজন করে পণ্ডিত থাকতো, যারা এনাদের লেখালেখির কাজ করতো। যেরকম উইলিয়াম কেরি সমুন্সী ছিলেন রামরাম বসু, তো রামরাম বসুর ছবিতে আমরা অনেক সময় দেখতে পাই তাদের দোয়াতে পালকের কলম, মানে তাদের মুন্সীদের ছবি দেখলে সামনে একটা করে পালকের কলম এবং দোয়াত রাখা থাকতো। পালক কেটে কলম তৈরি করার জন্য সাহেবরা একটা ছোট্ট যন্ত্র বের করেছিলেন, যেটা কিছুটা এখন যন্ত্র এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, মানে পেন্সিল ছোলার যে কল হয় বা যেটা দিয়ে আমরা এখন পেন্সিল ছুলি, সেরকমই একটা কলের মতো, যেটার মধ্যে চাপ দিয়ে, যেটার মধ্যে ধারালো ব্লেড থাকতো এবং পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস সেখান থেকে কলম তৈরি হয়ে আসতো। পালকটাকে ঢুকিয়ে চাপ দিলে সেখান থেকে কলম তৈরি হয়ে আসতো। পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলম আজ কোথায়? কোনো আপিসে টেবিলের ওপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্র। এই ফাঁকি মাত্র কথাটা কেন বলা হয়েছে? কারণ দোয়াত আছে, তাতে কলম আছে, সেটা শুধুমাত্র সাজানোর সামগ্রী হিসেবে সেখানে রাখা হয়েছে, সেটা কিন্তু লেখার কোনো কাজে আসে না। ওই কলম দুটি আসলে ছদ্মবেশে বল পেন মাত্র। সুতরাং এখানে কি বলছে যে দোয়াত কলমে যে কলম লাগানো থাকে সেটা মাত্র একটা ফাঁকি।
সেটা একটা ডট পেন ছাড়া আর কিছু নেই, তাকে আবার কেউ কেউ ডট পেন বলে। সুতরাং ওটা ওই কলম আসলে ছদ্মবেশী বল পেন মাত্র। ছদ্মবেশী বল পেন মানে দেখতে হয়তো তাকে কলমের মতো, কিন্তু আসলে সেটি একটি বল পেন। এই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন, তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গির পথে পথে গিজগিজ করছে ফেরিওয়ালা, তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা হচ্ছে কলম বিক্রি। মানে তিনি বলেছেন যে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন যে কোনো একটা সময় বহু দিন আগে নাকি এত বেশি কলমের চাহিদা বেড়ে গেছিলো যে প্রতি 3 জনের মধ্যে একজন করে কলম বিক্রি তাদের পেশা, এবং প্রচুর ফেরিওয়ালা রাস্তায় রাস্তায় ঘুরতো, সস্তার চূড়ান্ত, এবং সেগুলোর দামও খুব কম ছিল। ফলে প্রত্যেকের পকেটে কলম। শুধু কি পকেট, পণ্ডিত মশাইয়ের কলম কানে ছিল। পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। অর্থাৎ তিনি এখানে বলতে চাইছেন পণ্ডিত মশাইয়ের কলম বিখ্যাত ছিল কানে গুজে রাখার জন্য। এবং দার্শনিকও আমরা জানি, খুব দার্শনিক যারা হয় তারা একটুখানি নিজের ভাবজগতে মানে বিলীন থাকতে বা নিজের চিন্তা জগতে বিলীন থাকতে ব্যস্ত থাকেন, তাই তাদের কলম সর্বদা কানে গোজা থাকে। হয়তো তারা খুঁজে বেড়ান অন্য জায়গায়, কারণ তাদের মাথার মধ্যে সবসময় নানা রকমের চিন্তাভাবনা খেলা করে। তো সুতরাং সেই কলম, যে কলমকে দিয়ে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন রকমভাবে চেনা যায়। পণ্ডিতকে চেনা যায় কানে রাখেন বলে, দার্শনিককে চেনা যায় কানে রেখে অন্য জায়গায় খোঁজেন বলে। সেই কলমের অস্তিত্ব কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে, কারণ সেটা অনেক বেশি সস্তা হয়ে যাচ্ছিল। এখানে প্রাবন্ধিক বলেছে প্রতি 3 জনের মধ্যে একজনের পেশাই হয়ে দাঁড়িয়েছিল কলম বিক্রি করা, এবং কলকাতার রাস্তায় গিজিজ করছিল শুধু কলম বিক্রেতা। সুতরাং যে কলম একটা সময় খুবই দুর্লভ ছিল, সেই কলম ধীরে ধীরে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। ছেলেবেলায় একজন দারোগাবাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করে, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, ভিড় ট্রাম ব্রাসে যাতায়াতের ফল। মহিলা যাত্রী ট্রাম থেকে নেমেছেন, কি একজন চেঁচিয়ে উঠলে, ও দিদি আপনার খোঁপায় কলম। এটাও ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। তিনি বলছেন কলম এতটাই সহজলভ্য হয়ে গেছে যে ছেলেরা যত্রতত্র বুক পকেটে শুধু গুজছে না, পায়ের মোজাও কেউ কেউ গুজছে, কেউ কেউ আবার কাঁধের ছোটো পকেটেও গুজছে, আবার অনেকে খোঁপাতেও গুজে রাখেন। যিনি মহিলা তিনি অবশ্য তিনি খোঁপাতেও গুজে রাখেন। বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। একসময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোপেতে রাজপুত। তিনি বলেছেন, প্রাবন্ধিক বলেছেন যে একটা সময় কায়স্থদের কলমে চেনা হতো, কারণ কায়স্থরা ভীষণ বিদ্যা বুদ্ধিতে উচ্চমানের হতেন, এবং গোপেতে রাজপুত অর্থাৎ রাজপুতদের সুন্দর গোপ তাদেরকে আলাদাভাবে চিহ্নিত করতো। এখন কলম বা গোপ কোনো কিছু বিশেষের নয়, মানে এখন কলম বা গোপ দিয়ে আলাদা করে কাউকে বিশেষিত করা যায় না বা চিহ্নিত করা যায় না। কালীর অক্ষর নেই কো পেটে, চণ্ডী পড়েন কালীঘটে, এই কথাটার একটা মানে রয়েছে। অর্থাৎ কালীর অক্ষর মানে লেখাপড়া বা অক্ষর জ্ঞান কারোর পেটে না থাকলেও তিনিও নাকি এখন কালীঘাটে বসে চণ্ডী পাঠ করেন। সুতরাং এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে কলম যদি তার কাছে না থাকে তা মানে সে শিক্ষিত নয়, এটা বোঝার কোনো ব্যাপার কারণ নেই। কারণ এখন শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে কলম সবার কাছে রয়েছে। কলমটা অত্যন্ত সহজলভ্য একটা বস্তু হয়ে গিয়েছে। আগে মনে করা হতো শিক্ষিত বা বিদ্বানজনের কাছে, পণ্ডিত বর্গের কাছে কেবলমাত্র কলমের অস্তিত্ব রয়েছে, কিন্তু এখন কলম এতটাই সস্তা, সকলের কাছে পৌঁছে গিয়েছে এবং সকলের হাতে হাতে ঘোরে। সে শিক্ষিত হোক বা না হোক, তার পেটে কালীর অক্ষর থাকুক বা না থাকুক। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। আমি শুধু জানি দেশে সবাই স্বাক্ষর হলেও কলম এখন স্বাক্ষর না হলেও কলম এখন সার্বজনীন। প্রাবন্ধিক এটাই বলতে চেয়েছেন যে দেশে যদি সাক্ষরতা সার্বজনীন না হয়, কলম কিন্তু সার্বজনীন, সবার হাতে হাতে পৌঁছে গিয়েছে। সত্যি বলতে কি, কলম এখন এতই সস্তা, এতই সর্বভোগ্য হয়ে গিয়েছে যে পকেটমাররা এখন কলম নিয়ে হাত সাফাই খেলা দেখায় না। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। কলম তাদের কাছে অস্পৃশ্য কেন? এখানে প্রশ্ন আসে, কলম কাদের কাছে অস্পৃশ্য? যারা পকেটমারি করে, ছিনতাইবাজ, তাদের কাছেও অস্পৃশ্য। অস্পৃশ্য কথার মানে হচ্ছে যেগুলোকে আমরা স্পর্শ করতে ঘেন্না বোধ করি বা ছুঁই না। সুতরাং তারা চুরি করার অন্য কোনো সামগ্রী তারা চুরি করলেও কলমের দিকে তারা ফিরেও তাকান না। যারা পকেটমারি করে তারা কখনো কলমের দিকে ফিরে তাকান না। তার কারণ হচ্ছে কলম এতটাই সস্তা, এতটাই সহজলভ্য, সবার কাছেই থাকে এবং তার মূল্য অত্যন্ত সস্তার হয়। সেগুলো চুরি করে বা পকেটমারি করে তাদের বিশেষ কিছু আয় হয় বলে তাদের মনে হয় না, তাই তারা সেটিকে একবারে ত্যাগ করেছে। তাই এখানে অস্পৃশ্য শব্দটি ব্যবহার করা হয়েছে। আজকের ক্লাসে এত অবধি। পরবর্তী পর্ব দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি আমার পড়ানো ভালো লেগে থাকে। ধন্যবাদ।